তো হ্যালো ছাত্রছাত্রী কেমন আছো? তো আবার আমরা আমাদের ফার্মাকোবেঙ্গলি সায়েন্টন চ্যানেলে চলে এসেছি। আমি আজকে তোমাদেরকে অ্যানাটমির একটা ছোট্ট পাঠ পড়াবো। হ্যাঁ, অবশ্যই অ্যানাটমি খুব একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট অনেকে মনে করে না ফার্মাসি যারা পড়ে, বাট অবশ্যই অ্যানাটমি ছাড়া কিন্তু কোনোভাবেই কিন্তু কিছু এগানো সম্ভব নয়। কারণ অ্যানাটমি ফিজিওলজি না জানলে আমরা শরীরের গঠন এবং কাজ বুঝতে পারি না। অ্যানাটমি হচ্ছে নর্মাল স্ট্রাকচার অফ দ্য হিউম্যান বডি, আর ফিজিওলজি হচ্ছে নর্মাল ফাংশন অফ দ্য হিউম্যান বডি। তাহলে তুমি যদি একটা শরীরের নর্মাল স্ট্রাকচার কোথায় কি আছে এবং তারা কিভাবে নর্মালি কাজ করে সেটা যদি না জানো, তাহলে অবভিয়াসলি তুমি কিন্তু সেক্ষেত্রে প্রপারলি তার অ্যাবনর্মালিটি জানতে পারবে না, এবং সেই অ্যাবনর্মালিটি কারেকশান করার জন্য কি ওষুধ প্রয়োগ করতে হবে সেটা বুঝতে পারবে না, এবং সেই ওষুধগুলো কিভাবে কাজ করে অ্যাবনর্মালিটি কারেকশান করবে সেটাও কিন্তু বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা অ্যানাটমিটা খুব কনসাইজ মোডে পড়বো। হ্যাঁ, আজকে আমি বোর্ডে পড়াচ্ছি না, হয়তো আগামী কাল বোর্ডে পড়াবো, বাট আজকে আমি তোমাকে কিছু স্লাইড দেখিয়ে পড়ানোর চেষ্টা করছি। তো আজকে আমাদের টপিকস হচ্ছে হিউম্যান স্কাল। হিউম্যান স্কাল কিন্তু একটা মেজর পার্ট অফ দ্য হিউম্যান স্কেলিটাল অর্গান। তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর স্কাল, এবং এই স্কাল বেসিক্যালি একে আমরা বিভিন্ন নামে চিনি। একে কেউ বলে স্কাল, কেউ বলে তোমার করটি, অথবা কেউ বলে তোমার ক্রেনিয়াম। বিভিন্ন নাম আছে, বাট এক্স্যাক্ট তার ডিফারেন্স আমরা বিশেষ করে স্কাল এবং ক্রেনিয়াম নামে চিনি। তুমি দেখো, এইটা হচ্ছে হিউম্যান স্কাল, এবং এই হিউম্যান স্কাল একটু যদি উপরের দিকে উঠিয়ে নেওয়া যায়, আচ্ছা, এই হিউম্যান স্কাল তুমি দেখতে পাচ্ছ যে পুরো এটা সামনের ভিউ আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে লোয়ার জ বা এটা ম্যান্ডিবল, এই ম্যান্ডিবলটাকে যদি আমরা খুলে নিই, এই ম্যান্ডিবলটাকে যদি আমরা খুলে নিই, তাহলে এইটুকু পোর্শন আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে দেখো ম্যান্ডিবলটাকে আমরা কিন্তু খুলে নিয়েছি। ম্যান্ডিবলটাকে খুলে নেওয়ার পর আমি যেই পোর্শনটা দেখতে পাচ্ছি, তার মানে এই পোর্শনটা পুরো, তার মানে ওখানটায় আপার জ শুধুমাত্র আছে। আমি দাঁতটাকেও একটু খুলে নেওয়ার চেষ্টা করছি, নিচের লোয়ার টিথ। ইয়েস। তো বেসিক্যালি তাহলে সেক্ষেত্রে আমার, দেখো আমি ম্যান্ডিবলটা এখান থেকে খুলে নিয়েছি। দেখো ল্যাটারাল ভিউতে দেখতে পাচ্ছ আমি কিন্তু ম্যান্ডিবলটা খুলে নিয়েছি জাস্ট। তাহলে আপার জ রয়েছে এবং বাকি এই পোর্শনটা রয়েছে, দ্যাট ইজ কল ক্রেনিয়াম। তাহলে হোয়াট ইজ ক্রেনিয়াম? না, ক্রেনিয়াম তখনই তুমি বলবে যে যখন তুমি স্কাল থেকে ম্যান্ডিবলটাকে খুলে নিচ্ছ। আর যদি আমি ম্যান্ডিবলটাকে যোগ করে দিই, যদি এই ম্যান্ডিবলটাকে যোগ করে দিই যদি এই ম্যান্ডিবলটাকে যোগ করে দিই, তাহলে দিস ইজ দ্য ক্রেনিয়াম, এক্স্যাক্টলি দিস ইজ দ্য ক্রেনিয়াম। এবং ম্যান্ডিবলটা যদি আমি যোগ করি, দ্যাট ইজ কল্ড তোমার স্কাল। তাহলে এক্স্যাক্টলি স্কাল কথার অর্থ হচ্ছে বেসিক্যালি মানে ক্রেনিয়াম প্লাস ম্যান্ডিবল, দ্যাট ইজ কল্ড স্কাল। আর ক্রেনিয়াম কথার অর্থ হচ্ছে স্কাল মাইনাস ম্যান্ডিবল, মানে স্কাল থেকে যদি ম্যান্ডিবলটাকে বাদ দিয়ে দাও, দ্যাট ইজ কল্ড ক্রেনিয়াম। আর স্কাল থেকে ক্রেনিয়ামের সঙ্গে যদি আবার ম্যান্ডিবলটাকে যোগ করো, দ্যাট ইজ কল্ড স্কাল। এখন স্কাল বা ক্রেনিয়াম, এটার মেজর কাজ কি? না, মেজর কাজ হচ্ছে বেসিক্যালি এটা একটা রিজিড বক্স, এটা একটা রিজিড বাক্স। দেখো আমি যদি এই দেখো, এটা একটা রিজিড বাক্স। এই বাক্সের মধ্যে কে থাকে? এই বাক্সের মধ্যে কিন্তু ব্রেন থাকে। শুধু ব্রেন নয়, ব্রেন ছাড়াও এই বাক্সের মধ্যে তোমার কে থাকতে পারে? এই বাক্সের মধ্যে তোমার বিভিন্ন ব্লাড ভেসেল থাকে, যেগুলো বিশেষ করে ব্রেনকে সাপ্লাই করেছে, এবং এই বাক্সের মধ্যে তোমার সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। তাহলে বাক্সের মধ্যে বেসিক্যালি ব্রেন,
ব্লাড ভেসেল এবং সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কি না, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড দেখো, সেরিব্রো মানে ব্রেন, স্পাইনাল মানে হচ্ছে স্পাইনাল কর্ড, তার মানে ব্রেন এবং স্পাইনাল কর্ডের মধ্যে যে ফ্লুইড থাকে তাকে আমরা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলে থাকি। এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ তোমরা অনেকেই নাম শুনেছ। এই সিএসএফ এর মেন কাজ কি না, এই সিএসএফ বেসিক্যালি কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যেই দেখতে পাওয়া যায়, এবং এই সিএসএফ এর প্রধান কাজ হচ্ছে বেসিক্যালি এক্সট্রা নিউট্রিশন প্রোভাইড করা। ফার্স্ট পয়েন্ট হচ্ছে তোমার ব্রেন কিন্তু হাইলি মেটাবলিক অর্গ্যান। তুমি ঘুমিয়ে পড়লেও তোমার ব্রেনের কিন্তু ম্যাক্সিমাম পার্টসগুলো কিন্তু জেগে থেকে তোমার বিভিন্ন ইন্টারনাল কাজকর্ম করছে, লাইক তোমার হার্ট রেটকে নিয়ন্ত্রণ করছে, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করছে, তোমার ডাইজেশন করছে, তোমার ইউরিন ফর্মেশন করছে। তো বেসিক্যালি কিন্তু সমস্ত কিছু হচ্ছে কিন্তু ব্রেনের নিউরোকেমিক্যাল সিগন্যালের মাধ্যমে। তো এই ব্রেনের নিউরোকেমিক্যাল সিগন্যাল সারাক্ষণে কিন্তু তোমার বডিকে চালনা করছে। তো ব্রেনকে আমরা মাস্টার অর্গান বলে থাকি, আর যে মাস্টার তাকে কিন্তু সবসময় কাজ করতে হবে, তারপরে তার কিন্তু মেটাবলিক রেট কিন্তু প্রচণ্ড বেশি। মেটাবলিক রেট যখন প্রচণ্ড বেশি হবে তখন সেই ব্রেনের সেলের মধ্যে প্রচুর পরিমাণে মেটাবোলাইটস তৈরি হবে। মেটাবলিক রেট যদি প্রচুর বেশি হয় তাহলে ব্রেনের সেলের মধ্যে প্রচুর পরিমাণে মেটাবোলাইটস তৈরি হবে। এবার ব্রেনের সেলের মধ্যে যখন প্রচুর পরিমাণে মেটাবোলাইটস তৈরি হবে তখন অবভিয়াসলি কিন্তু সেই মেটাবোলাইটসগুলোকে বা সেই ওয়েস্ট প্রোডাক্টগুলোকে আমায় কিন্তু বের করতে হবে। তাহলে ওয়েস্ট প্রোডাক্টকে বের করার জন্য আমাদের কে রয়েছে, ভেন রয়েছে। বাট ভেনের মাধ্যমে সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট কিন্তু এতগুলো ওয়েস্ট প্রোডাক্ট বেরোতে পারবে না, তার জন্য এক্সট্রা কিছু ওয়ে থাকা দরকার। সেই এক্সট্রা ওয়েটা হচ্ছে সিএসএফ। তাহলে সিএসএফ কিন্তু এক্সট্রা ওয়েস্ট প্রোডাক্টকে ড্রেনেজে সাহায্য করে। সেকেন্ড হচ্ছে এই যে হাইলি মেটাবলিক অর্গ্যান, তার মানে তার কাজকর্ম বেশি, তার মানে তার সেখানে কিন্তু অক্সিজেন রিকোয়ারমেন্টস বেশি দরকার, খাদ্যবস্তু রিকোয়ারমেন্টস প্রচুর দরকার। তার ফলে অক্সিজেন, গ্লুকোজ সেগুলোকে ট্রান্সপোর্ট করতে গেলে যেমন আটারি রয়েছে তেমন কিন্তু আমাদের ভগবান বা ঈশ্বর বা নেচার আমাদের কিন্তু এক্সট্রা কিন্তু সিএসএফ রেখে দিয়েছে। সিএসএফ কিন্তু কিছু পরিমাণে ডিজলভড অক্সিজেন এবং গ্লুকোজ কিন্তু এখানে ট্রান্সপোর্ট করতে পারবে। তার ফলে ব্রেনের কিন্তু গ্লুকোজ এবং তোমার অক্সিজেনের ঘাটতি কিন্তু অত সহজে ঘটবে না। আচ্ছা, নম্বর 3 যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে ব্রেনটার একটা অ্যাডাল্ট ব্রেনের ওয়েট কিন্তু অলমোস্ট কিন্তু 1.5 কেজি। তুমি নিজে বলো, একটা 1.5 কেজি ওজনের আলুর বস্তা তোমাকে যদি হাতে ধরিয়ে দেওয়া হয় তুমি কতক্ষণ ধরে থাকতে পারবে? ম্যাক্সিমাম তুমি 2 ঘন্টা, খুব বেশি শক্তিশালী হলে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা। বাট তুমি বলো একটা মানুষের গড় আয়ু যদি 80 বছর হয় তাহলে সে 80 ইয়ার্স ধরে আলু বস্তা ধরে থাকতে পারবে? হাত ড্যামেজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই 1.5 কেজি ওজনের আলুর বস্তা বা ব্রেনটা আমাদের কিন্তু আমরা সবাই মাথায় বহন করে বেড়াচ্ছি, বাট তবুও কিন্তু আমাদের কিন্তু এত অস্বস্তি হচ্ছে না। তার কারণ হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল। আর্কিমিডিস প্রিন্সিপালে যদি আমি কোনো বস্তুকে যদি আমি জলে চোবাই তাহলে তার কিন্তু ওয়েট কমে যায়। ঠিক সিমিলার ব্রেনটা কিন্তু আমাদের এরকম সিএসএফ নামক জলে চোবানো আছে, তারপরে তার কিন্তু অ্যাপারেন্ট ওয়েট কিন্তু অনেকটা কমে যাচ্ছে এবং আমরা কিন্তু অতটা ওয়েট ফিল করছি না। যেমন তুমি একটা শুকনো কাঠকে যদি ডাঙায় ট্রান্সপোর্ট মানে টেনে টেনে নিয়ে যাও, তোমার যতটা কষ্ট হবে ওয়েটের জন্য, তুমি যদি জলের মধ্য দিয়ে নিয়ে যাও তাহলে কিন্তু কষ্ট অনেকটা কম হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই কিন্তু সেক্ষেত্রে সুবিধা পাচ্ছি। এছাড়া সিএসএফের কাজ কি? দেখো, সিএসএফের কাজ হচ্ছে সিএসএফের মধ্যে কিছু পরিমাণে লিউকোসাইট থাকে, ডব্লিউবিসি। সেই ডব্লিউবিসিগুলো কিন্তু আমাদের ব্রেনের ইনফেকশান থেকে কিন্তু প্রিভেন্ট করে এবং ব্রেনকে কিন্তু প্রোটেকশানে সাহায্য করে। নট অনলি দ্যাট, সিএসএফ কিন্তু আমাদের ব্রেনের সঙ্গে একটা টাইট জাংশন তৈরি করে। সিএসএফ ব্রেন এবং ব্লাডের সাথে কিন্তু একটা টাইট জাংশন তৈরি হয়। তাতে সুবিধা কী হয়, ব্লাড থেকে সিএসএফে সাবস্টেন্স কোনো কিছু হুট করে আসবে না এবং সিএসএফ থেকে ব্রেনে কিন্তু টক্সিক সাবস্টেন্স হুট করে যাবে না। তার মানে বেসিক্যালি একটা দ্বিস্তরীয় একটা সিকিউরিটি রয়েছে, ব্লাড থেকে সিএসএফ আবার সিএসএফ থেকে ব্রেন। তার মানে এই যে ব্লাড থেকে সিএসএফ, দ্যাট ইজ কল্ড, সেই যে সিকিউরিটি,
তার মানে বেসিক্যালি ধরো এইখানে তোমার ব্লাড আছে, এইটা ধরো ব্লাড আছে, আমি কথা কথা দেখাচ্ছি, এটা ধরো ব্লাড আছে, আর এখানে ধরো তোমার সিএসএফ আছে। এই যে জাংশনটা, এই জাংশনটা কিন্তু প্রচণ্ড সিকিউর জাংশন। তার ফলে কিন্তু ব্লাডে যদি কোনো রকমভাবে টক্সিক সাবস্টেন্স থাকে, সেই টক্সিক সাবস্টেন্সটা কিন্তু ব্রেনে যেতে মানে সরি সিএসএফে যেতে পারবে না। আবার সিএসএফের সঙ্গে কিন্তু তোমার সিএসএফের সঙ্গে কিন্তু ব্রেনের আবার জাংশন কিন্তু প্রচণ্ড সিকিউর জাংশন। তাহলে ব্লাডের সঙ্গে সিএসএফের যে সিকিউর জাংশন, তাকে আমরা বলি ব্লাড সিএসএফ বেরিয়ার। আর ব্লাডের সঙ্গে সিএসএফের সঙ্গে ব্রেনের যে সিকিউর জাংশন, তার ফলে কি তাকে বলা হচ্ছে সিএসএফ ব্রেন বেরিয়ার। এই বেরিয়ারগুলো কিন্তু ফিজিওলজিক বেরিয়ার, তার মানে কোনো রকমভাবে অ্যানাটমিক্যাল সিকিউরিটি নেই, জাস্ট ফিজিওলজিক্যাল কিছু টাইট ক্যাপিলারি জাংশন রয়েছে, দে আর অল ফিজিওলজিক বেরিয়ার। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রধানত 3 ধরনের বেরিয়ার পাওয়া যায়। একটা হচ্ছে ব্লাড ব্রেন বেরিয়ার, খুব ইম্পর্ট্যান্ট। 2 নম্বর হচ্ছে ব্লাড সিএসএফ বেরিয়ার, ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর হচ্ছে সিএসএফ ব্রেন বেরিয়ার, মোস্ট ইম্পর্ট্যান্ট। এই বেরিয়ারগুলো খুব ইম্পর্ট্যান্ট, তার কারণ হচ্ছে বেরিয়ারগুলো আমাদের ব্রেনকে একদম প্রোটেক্টিভ এনভায়রনমেন্টে থাকতে সাহায্য করে। তার মানে কোনো রকমভাবে তোমার ব্লাডে যদি কোনো রকম ফ্ল্যাকচুয়েশন ঘটে, ধরো সাপোজ তুমি এখন না খেয়ে আছো, ধরো সাপোজ তোমার হুট করে খিদে পাচ্ছে, তার মানে কি তোমার ব্লাড সুগার কী করেছে, ফল করেছে। এবারে কিন্তু তোমার ব্রেনে কিন্তু সুগার কিন্তু ফল করছে না, তার মানে ব্লাডের যে ওঠা পড়া, কোনো সাবস্টেন্সের ওঠা পড়া, যেহেতু ব্লাড ব্রেন বেরিয়ার বা ব্লাড সিএসএফ বেরিয়ার বা সিএসএফ ব্রেন বেরিয়ার রয়েছে, তার ফলে কিন্তু ব্লাডের ওঠা পড়ার সাথে সাথে কিন্তু ব্রেনের ইন্টারনাল অ্যাটমসফিয়ার চেঞ্জ হচ্ছে না। তার মানে তোমার ব্লাড সুগার যদি হঠাৎ করে এখনই ফল করে, তাহলে তোমার ব্রেনের ব্লাড সুগার কিন্তু ফল করতে একটু টাইম লাগবে। এই যে ইনস্ট্যান্ট ফলিংটা হচ্ছে না বলেই তোমার বডিতে ব্লাড সুগার ফল করলেও তুমি সঙ্গে সঙ্গে কিন্তু অজ্ঞান হয়ে যাচ্ছ না। তার কারণ হচ্ছে বেরিয়ার আছে, বেরিয়ার যখনই থাকবে তোমার কিন্তু একটু টাইম লাগবে। তারপর ব্লাডের সুগার যদি একটা ক্রিটিক্যাল ভ্যালু পর্যন্ত ফল করে যায়, তখন কিন্তু আর সামাল দেওয়া যায় না, তখন ব্লাড সুগার ফলিং এবং ব্রেন সুগার ফলিং এটা কিন্তু ইকুইভ্যালেন্ট হয়ে যায়। তাহলে এই যে বেরিয়ার বা এই যে প্রোটেকশান, এই প্রোটেকশান কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, বিশেষ করে ব্রেনকে বাঁচানোর জন্য। বাট অনেক সময় এই প্রোটেকশানকেও কিন্তু ক্রস করতে হয়। যেমন আমাদের কিছু ওষুধ যেগুলো কিন্তু আমরা চাই ব্রেনে পৌঁছাক, বিশেষ করে যে সমস্ত ওষুধগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর অ্যাক্ট করে, যেমন খুব কমন এক্সাম্পল ওপয়েড অ্যানালজেসিক, এটা কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করে। যেমন কিছু ওষুধ অ্যানাস্থেসিয়া ড্রাগ, এটা কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করে। কিছু ধরো সাপোজ তোমার সিডেটিভস ওষুধ, সেগুলো কিন্তু সেন্ট্রাল সিডেটিভ ওষুধ, তোমার বারবিটুরেটস, এগুলো কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করে। তাহলে এইসব ওষুধগুলোকে যদি আমাকে পৌঁছাতে হয় ব্রেনের মধ্যে, তাহলে কিন্তু অবভিয়াসলি তাদেরকে কিন্তু এই বেরিয়ার বা এই বাধাগুলো কিন্তু ক্রস করতে হবে। ব্লাড ব্রেন বেরিয়ার বা ব্লাড সিএসএফ বেরিয়ার বা সিএসএফ ব্রেন বেরিয়ারকে কিন্তু ক্রস করতে হবে। এই ক্রস করার জন্য কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর রয়েছে। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে এই ওষুধগুলোর মলিকিউলার ওয়েট, ওষুধগুলোর সাইজ, ওষুধগুলোর পার্টিকুলার সাইজ যদি অনেকটা কম হয় এবং মলিকুলার ওয়েট যদি অনেকটা কম হয়, তাহলে কিন্তু সহজে সে ক্রস করে যেতে পারবে এই বেরিয়ারটাকে। তাহলে কোনো একটা বাধাকে অতিক্রম করতে গেলে, কোনো একটা গেটকে অতিক্রম করতে গেলে, একটা মোটা মানুষ কিন্তু সহজে একটা গেটকে অতিক্রম করতে পারবে না, বাট রোগা পাতলা ছিপছিপে মানুষ কিন্তু সহজে গলে যেতে পারবে। তার মানে বেসিক্যালি লো মলিকুলার ওয়েট ড্রাগ। সেকেন্ড হচ্ছে এই ওষুধগুলো যদি লিপিড সলিবিলিটি বেশি হয়, লিপিড সলিবিলিটি বেশিকে বলা হয় লাইপোফিলিসিটি। লাইপোফিলিসিটি বা লিপিড সলিবিলিটি যদি বেশি হয়, কারণ এরা তো মেমব্রেনকে ক্রস করে ভেতরে ঢুকবে। মেমব্রেন কী নিয়ে তৈরি? লিপিড বেরিয়ার নিয়ে তৈরি। তাহলে লিপিডে যদি মিশে যায়, তেলের সঙ্গে সহজে মিশে যাবে। তাহলে লিপিড সলিবিলিটি যদি বেশি হয়, তাহলে কিন্তু বিশেষ করে এরা সহজে ক্রস করতে পারবে। নম্বর 3 হচ্ছে এই ওষুধগুলো
যদি রিজিওনাল কনসেন্ট্রেশন বেশি হয়, তার মানে আমি একটা ওষুধ বডিতে প্রয়োগ করলাম, সে সারা বডিতে ছড়িয়ে পড়লো, আমার উচিত ছিল ব্রেনে বেশি করে যাওয়ার কথা, বাট সে পায়ে চলে গেল, নখে চলে গেল, পেটে চলে গেল, হাতে চলে গেল, তার মানে বেশি করে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। তাহলে ছড়িয়ে ছিটিয়ে যদি বেশি করে পড়ে, তাহলে লোকাল যে কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে। তাহলে লোকাল কনসেন্ট্রেশন কমে যাওয়া এবং বেশি করে ছড়িয়ে ছিটিয়ে পড়াকে বলা হয় ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। এই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন যদি বেশি হয়, তাহলে কিন্তু তোমার ব্রেনের মধ্যে এর কিন্তু ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন কমে যাবে। তাহলে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন আমার কোথায় যাওয়া উচিত ছিল? ব্রেনে আমি দেওয়ার কথা ছিল, বাট ব্রেনের কাছে দেখা যাচ্ছে কনসেন্ট্রেশন খুব কম। আর কনসেন্ট্রেশন যখনই কম থাকবে, তখন পার্সিয়াল প্রেশার কম হবে। যখনই পার্সিয়াল প্রেশার কম হবে, তখন তারা কিন্তু এই বাধাকে অতিক্রম করতে পারবে না। ধরো তুমি একটা গেট খুলতে হবে ভেগে, তাহলে তোমাকে কিন্তু একসঙ্গে 20-25 জন মিলে গেটটাকে ঠেলতে হবে। বাট সেখানে যদি দুজন মিলে তুমি গেটটাকে ঠেলো, তাহলে কিন্তু তুমি গেটটা ভেঙে ঢুকতে পারবে না। ঠিক সিমিলার, ধরো আমি 20টা মানুষকে পাঠিয়েছি, মাত্র 2জন মানুষ গেটের কাছে হাজির হয়েছে, বাকি 18 জন বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে নিজেদের মতো করে। তার মানে সে কী হবে? সেখানে কিন্তু গেটটা খুলতে পারবে না। ঠিক সিমিলার কনসেপ্ট। তাহলে লোকাল কনসেন্ট্রেশন যদি বেশি না বাড়ে, তাহলে কিন্তু এই ব্যারিয়ারগুলো কিন্তু ক্রস করতে পারবে না। নম্বর 4 হচ্ছে আয়োনাইজেশন। আয়োনাই আয়োনাইজেশন বলতে কোনো ওষুধ যখন আয়োনাইজড হবে, তখন তারা কিন্তু পোলারাইজড হবে। পোলারাইজড মানে ওয়াটার অ্যাট্রাক্ট্যান্ট, পোলারাইজড মানে পার্সিয়াল চার্জ ডেভেলপমেন্ট। পার্সিয়াল চার্জ যখন ডেভেলপড হয়, তখন তারা কিন্তু লিপিড ব্যারিয়ার থেকে রিপেল হয়ে যায়। লিপিড কিন্তু ক্রস করতে পারে না, কারণ পার্সিয়াল চার্জ ডেভেলপড হওয়া মানে তারা কিন্তু ওয়াটার অ্যাট্রাক্ট্যান্ট হয়। আর ওয়াটার কিন্তু বিশেষ করে লিপিড বা জল মানে তেলকে ভেদ করতে পারে না, তার ক্ষেত্রে কিন্তু আয়োনাইজেশন। নম্বর 5 হচ্ছে আমাদের এই ব্যারিয়ারগুলোতে কিছু পার্টিকুলার রিসেপ্টর থাকে। সেই রিসেপ্টরগুলোর যদি কোনো রকমভাবে মিউটেশন থাকে, বা সেই রিসেপ্টরগুলো যদি প্রপারলি অ্যাকশান না করে, তাহলে এদেরকে ঢুকতে দেবে না। তার মানে এই ব্লাড ব্রেন ব্যারিয়ার বা ব্লাড সিএসএ ব্যারিয়ার বা সিএসএ ব্রেন ব্যারিয়ার, এরা কিন্তু অ্যাক্টিভ ব্যারিয়ার, এবং এরা কিন্তু একটা সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে সবসময় কাজ করছে ব্রেন এবং আদার সাবস্টেন্সকে প্রোটেক্ট রাখার জন্য। কারণ ব্রেন যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাহলে প্রোটেক্ট রাখার জন্য। তো সেক্ষেত্রে এই ব্যারিয়ার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে কিছু কিছু সময় এই ব্যারিয়ার নষ্ট হয়ে যায়। যেমন খুব কমন এক্সাম্পল, যদি স্ট্রোক, লং টাইম ব্রেন ড্যামেজ, সেক্ষেত্রে ব্লাড ব্রেন ব্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। তারপর অ্যাক্সিডেন্ট, ট্রমা, সেক্ষেত্রে ব্লাড ব্রেন ব্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। অথবা তোমার হতে পারে কোনো রকমভাবে কিছু নিউরোটক্সিন, সেক্ষেত্রে কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো ব্লাড ব্রেন ব্যারিয়ার নষ্ট হলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তো এই যে একটা বাক্স দেখতে পাচ্ছ, এই বাক্সটা কিন্তু রিজিড বাক্স। এই রিজিড বাক্সের মধ্যে আমি কি রেখেছি? সফট টিস্যু রেখেছি। কি টিস্যু রেখেছি? একটা হচ্ছে ব্রেনের প্যারেনকাইমা টিস্যু, সেকেন্ড হচ্ছে আমরা কিছু ব্লাড ভেসেল রেখেছি, 3 নম্বর কি রেখেছি না সিএসএফ রেখেছি বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড রেখেছি। এবং দেখো এই বাক্সটা তো একদম রিজিড, তার ফলে এই বাক্সটা কোথাও এক্সপ্যান্ড হতে পারবে না, বাড়তে পারবে না, কমতে পারবে না, দৈর্ঘ্যে আকারে বাড়তে পারবে না, ফিক্সড বাক্স। এইবারে তাহলে এই 3টা সাবস্টেন্স তোমার এর মধ্যে সুন্দরভাবে থাকতে পারে। কোনো কারণে এই 3টা স্ট্রাকচারের কোনো একটা স্ট্রাকচার যদি অতিরিক্ত বেড়ে যায়, তাহলে তার সেই অতিরিক্ত বেড়ে যাওয়ার জায়গাটা সে পাবে না, কারণ বাক্সটা তো রিজিড হয়ে আছে। তাহলে সেই অতিরিক্ত যে বেড়ে গেল স্ট্রাকচারটা, তাকে জায়গা দেওয়ার জন্য অপর দুটো স্ট্রাকচার যেটা আছে, তাদেরকে কিন্তু সেই পরিমাণ কমতে হবে। তার মানে আমি কি বলতে চাইছি, যে এই ব্রেন প্যারেনকাইমা, ব্লাড এবং সিএসএফ, এদের মধ্যে কেউ যদি বাড়ে, তাহলে অপর দুজনকে কিন্তু কি করতে হবে না কমতে হবে। অপর দুজনকে কিন্তু কি করতে হবে? কমতে হবে। তো সেক্ষেত্রে এই জন্য তোমার অনেক সময় ট্রমাটিক সিচুয়েশানে দেখা যায় হেমোরেজ হচ্ছে,
সেখানে কিন্তু তোমার এই ব্রেন এবং সিএসএফের সাইজ কিন্তু তোমার ডিসপ্রপোর্শনেট হয়ে আছে। তো তাহলে তোমার কোনো স্ট্রাকচার যদি বাড়ে বা কমে, অপর যে স্ট্রাকচারগুলো সেরকমভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নেবে। কারণ কি না, এটা কিন্তু একটা ন্যাচারাল ফেনোমিনন, বাট এই অ্যাডজাস্টমেন্ট কিন্তু আমাদের অনেক রকম সমস্যা তৈরি করতে পারে। এই অ্যাডজাস্টমেন্ট কিন্তু আমাদের অনেক রকম সমস্যা তৈরি করতে পারে। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ধরো সাপোজ এখানে যদি ব্লাড প্রচুর পরিমাণে ভর্তি করে দেওয়া হয়, তাহলে ব্রেনকে কী করা হচ্ছে, সংকুচিত করতে হচ্ছে, ব্রেনের ভলিউমটা কী হচ্ছে, কমছে। কারণ ব্লাডকে যদি ভর্তি করাই তাহলে ব্রেনের কী হচ্ছে, ভলিউমকে কমতে হচ্ছে। তাহলে ব্রেনের যখন ভলিউম কমবে তখন ব্রেন কিন্তু একে অপরের উপর কিন্তু চাপ দিবে, এপাশের ব্রেন এপাশের ব্রেনের উপর কিন্তু চাপ দিবে। যখনই চাপ দিবে তখনই কিন্তু মিড লাইন শিফটিং হবে। তো সেক্ষেত্রে কিন্তু হার্নিয়েশন হতে পারে, সমস্যা হতে পারে। সিএসএফ যদি বেড়ে যায় তাহলে ব্রেন শিফট হতে পারে। তো এই একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। আচ্ছা, এই যে বাক্সটা যথেষ্ট কিন্তু প্রোটেক্টেড বাক্স, যথেষ্ট প্রোটেক্টেড বাক্স। এই বাক্সটা যথেষ্ট প্রোটেক্টেড বাক্স, এবং এই বাক্সে দেখো অনেকগুলো বোন আছে, এবং বোনগুলো দেখো কেমন যেন এই খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা দাগ দেখতে পাচ্ছ, এই খাঁচ কাটা খাঁচ খাঁচ কাটা দাগ দেখতে পাচ্ছ। এগুলো না, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সিউচার। সিউচার মানে কি? সিউচার মানে হচ্ছে সেলাই করা। কেন আমরা সেলাই করি? যাতে জায়গাটা যেটা ছিঁড়ে গেছিলো সেটা যেন টাইটভাবে বাঁধা থাকে, সহজে খুলে না যায়। যেহেতু এই স্কাল বোনগুলোতে তুমি এরকম সিউচার দেখতে পাবে, প্রপার জয়েন্ট দেখতে পারবে না, বা দুটো বোনের সঙ্গে বা দু বা তিনটা বোনের সঙ্গে কিন্তু কি দেখতে পাবে, সিউচার দেখতে পাবে, জয়েন্ট দেখতে পাবে না। এবং এই সিউচারগুলো হচ্ছে নন মুভাবল জয়েন্ট, তার মানে কিন্তু এরা কিন্তু মুভ করতে পারে না, কারণ তুমি একে বেঁধে দিয়েছো, তার ফলে এরা কিন্তু মুভ করতে পারে না। তো এই সিউচারগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই সিউচারগুলো অনুযায়ী আমরা কিন্তু স্কালকে ওপেন করতে পারি। আমরা ক্রেনিয়েক্টমি বলে থাকি। ক্রেনিয়েক্টমি মানে হচ্ছে এই দেখো আমরা স্কালকে কিন্তু ওপেন করেছি, স্কালকে আমরা ওপেন করেছি এই পোর্শনটা। ধরো কারোর কি হয়েছে না, কারোর হয়েছে কি না, কারোর হয়েছে ধরো সাপোজ তোমার স্ট্রোক হয়েছে বা হেমোরেজ হয়েছে, তার ফলে কিন্তু ব্রেনের মধ্যে প্রচুর পরিমাণে প্রেসার পড়ছে, এবং ব্রেন কিন্তু তোমার অনেক সময় অটো রেগুলেশনের জন্য সিএসএফও বাড়ে। তো সেক্ষেত্রে ব্রেন কিন্তু ফুলে উঠছে, এত স্পেস কিন্তু পাবে না। তো আমি কি করলাম না, স্কালের এই পোর্শনটা আমি কেটে দিলাম, এই পোর্শনটার বোনটা ফ্রন্টাল বোন আমি কী করলাম, কেটে দিলাম। তাহলে ফ্রন্টাল বোন কেটে দিলে কী হবে, ব্রেনটা ভেতরে যে প্রেসার জেনারেট করছিল সেই প্রেসারটা রিলিফ হয়ে গেল, তাহলে ব্রেন টিস্যুগুলো কিন্তু মরল না। দ্যাট ইজ দ্য ক্রেনিয়েক্টমি। যেমন মোস্ট ইম্পর্ট্যান্ট, ধরো সাপোজ কারুর প্রেসার এইখানে বাড়ছে, তো আমি কি করলাম, জাস্ট এই বোনটা, দিস ইজ কল টেম্পোরাল বোন, এই টেম্পোরাল বোনটাকে আমি কি করলাম, একটু কেটে দিলাম। সরি, সো আমি কি করলাম, দেখো এইটা হচ্ছে টেম্পোরাল বোন, দিস ইজ দ্য টেম্পোরাল বোন। পাশে দেখছি, ইয়েস, এইটা হচ্ছে টেম্পোরাল বোন। দিস ইজ দ্য কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এই টেম্পোরাল বোনটাকে আমি কী করলাম, সরিয়ে নিলাম। না, হচ্ছে না। যাই হোক, এই টেম্পোরাল বোনটাকে আমি কী করলাম, কেটে সরিয়ে নিলাম।
তাহলে কী হচ্ছে, এর ভেতরে যে প্রেশারটা বাড়ছিল সেই প্রেশারটা রিলিফ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ক্রেনিয়েক্টমি। ক্রেনিয়েক্টমি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আর্জেন্ট সার্জারি, যেখানে কিন্তু আমরা ব্রেনের প্যারেনকাইমাকে বাঁচাতে পারি যখন ব্রেনের মধ্যে ডিউ টু এনি টাইপ অফ ইনজুরি, মেবি এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, মেবি এটা স্ট্রোক, বিশেষ করে হেমোরেজিক স্ট্রোক, এইসব কারণে যখন ব্রেনের মধ্যে প্রেশার প্রচণ্ড বেড়ে যায়, তখন কি করলাম না, আমি টুক করে কি করলাম না, এই বর্ডার বরাবর, এই বর্ডার বরাবর, এই বর্ডার বরাবর, এই বর্ডার বরাবর আমি কি করলাম না, এই বর্ডার বরাবর আমি কি করলাম, এই স্কালের বোনটাকে আমি কি করলাম, খুলে নিলাম। খুলে নিয়ে পরে আমি আবার জয়েন করে দিতে পারি। তাহলে খুলে নিলাম, খুলে নিলে কী হবে, এইখানে যে ব্রেনটা প্রচণ্ড পরিমাণে একদম এনট্র্যাপড হয়েছিল, তার যে গলা টিপে তাকে মারার চেষ্টা করা হচ্ছিল, সেই প্রেশারটা কিন্তু রিলিফ হয়ে গেল। সেই প্রেশারটা রিলিফ হয়ে গেলে কি হবে না, কিন্তু ব্রেনটা ড্যামেজ হবে না। বুঝে গেল? দ্যাট ইজ কল ক্রেনিয়েক্টমি। তো ক্রেনিয়েক্টমি করার সময় অবশ্যই কিন্তু আমাদের স্কাল বোনগুলো কিন্তু মাথায় রাখতে হয়, মনে রাখতে হবে। এই যে স্কাল আমি উপর থেকে দেখছি, এই দেখো, এটা একটা তোমার কি, এটা হচ্ছে ক্যাব লাইক স্ট্রাকচার। কেন না, আমি যদি ক্যাবটাকে সরিয়ে দিই, এরকম দেখতে হবে। আমি দেখো ক্যাবটাকে আমি কি করেছি, সরিয়েছি। দেখো দেখো ক্যাব ছিল, আমি ক্যাবটাকে কি করিয়েছি, জাস্ট সরালাম। তাহলে এই ভেতরটা, এই ভেতরে কি আছে, এই ভেতরে আছে, তুমি দেখতে পাচ্ছ এই ভেতরে আছে ব্রেন থাকবে। এই ভেতরটা হচ্ছে, তাহলে আগে যখন ছিল, আগে দেখো শুধু টুপিটা দেয়া ছিল, আমি টুপিটাকে কি করলাম, সরালাম। বেশ ভালো কথা। টুপিটাকে যখন আমি সরালাম, তখন অবভিয়াসলি কিন্তু এই ভেতরটায় কে আছে, ভেতরটায় ব্রেন আছে। ব্রেন, তাহলে এটা সামনের দিক, এটা পেছনের দিক। দিস ইজ কল্ড অ্যান্টিরিয়র পার্ট, দিস ইজ কল্ড পস্টিরিয়র পার্ট। অ্যাকচুয়ালি ব্রেনের ক্ষেত্রে অ্যান্টিরিয়র বলতে পারি, অথবা আমরা তোমার রোস্ট্রাল পার্ট, কউডাল পার্ট বলতে পারি। রোস্ট্রাল, কউডাল। রোস্ট্রাল মানে হচ্ছে মুখে ঠোঁট, পাখির চঞ্চু যেটা মুখ, তাহলে এই দিকে দ্যাট ইজ কল্ড রোস্ট্রাল, কউডাল। তো বেসিক্যালি তাহলে আমি ক্রেনিয়েক্টমি করলে কি হচ্ছে না, ব্রেনটা কিন্তু প্রেশারটা রিলিফ হয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু ব্রেনের প্যারেনকাইমে কিন্তু ড্যামেজ হবে না। না হলে যদি ক্রেনিয়েক্টমি না করতাম, তাহলে দেখো, ক্রেনিয়েক্টমি যদি না করতাম, তাহলে এর মধ্যে তো প্রেশার হু হু করে বাড়ছে, এটা তো পুরোপুরি বন্ধ। তার ফলে কি হতো না, তার ফলে ব্রেন কিন্তু কোথায় শিফট করবে, এত প্রেসার, ব্রেন ড্যামেজ হবে। এবং ব্রেন আলটিমেটলি আরেকটা কাজ করবে, দেখো ভালো মতন করে, যদি আমি এটাকে রিলিভ না করি, তাহলে ব্রেন কোনো একটা গর্ত খোঁজ করবে, যে গর্তের মধ্যে দিয়ে ঢুকে গিয়ে সে কিন্তু তার প্রেসার রিলিভ করতে পারবে। সেই গর্তটা কি, সেই গর্তটা হচ্ছে, ইয়েস, এই দেখো,